বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে সাজ সাজ রব, চলছে হালখাতারও প্রস্তুতি। আগে আমরা কাস্টমারদের ইনভাইট করি, তারপরে যখন আসে তখন আমরা মিষ্টি দেই, গিফট দেই। আমরা দর্শকদের সামনে আমাদের ভাবনা, আমাদের যে বার্তা, আমাদের যে সংস্কৃতি, সেই সবটাই আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ অব্যাহত রেখেছে সুপার শপগুলো। দাম নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যেভাবে একসাথে এতগুলো ইলিশ মারা হচ্ছে এবং সাথে সাথে যে এত দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ক্রেজে পরিণত হয়েছে। অতিরিক্ত পয়সা দিয়ে মাটির পাত্রে ইলিশ ভর্তা, তারপরে আপনার পান্তা ভাত খাওয়া, এটার মধ্যে মনে হয় খুব একটা নাই, গ্রহণযোগ্যতা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ, হাইকোর্টের রায়। তবে তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। তনুর ভাইয়ের বন্ধু সোহাগের সন্ধান মিলল নিখোঁজের 15 দিন পর। পাওয়া গেছে বাড়ির পাশের মহাসড়কে, দাবি পরিবারের। চট্টগ্রাম থেকে অপহরণের একদিন পর কক্সবাজার থেকে 2.5 বছরের শিশুকে উদ্ধার, এক নারীসহ 3 জন আটক। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট। পাম্প থেকে টাকা ছাড়া না পাওয়ার অভিযোগ। কর্তৃপক্ষ বলছেন ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ। এবং শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে নতুনের শুভকামনায় উৎসব মুখর পার্বত্য এলাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। তবে এক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ.কে.এম. শাহিদুল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, কোনো অপারেটর যদি তথ্যের গোপনীয়তা রক্ষা করতে না পারে তবে সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত 14 মার্চ রুলটি জারি করেন একই বেঞ্চ। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 1 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। গত 9 মার্চ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী এস.এম. এনামুল হক। সিম নিবন্ধনে যে পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন সেগুলি যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় এবং আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, সেগুলি যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। সেই বায়োমেট্রিক পদ্ধতি থাকবে এবং এই বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমেই সিম নিবন্ধন চলবে। বিটিআরসি যে সমস্ত নির্দেশনা আগে টেলিকম অপারেটরদেরকে দিয়েছিল সেটাকে আরো যুক্তিযুক্তভাবে, আরো কঠোরভাবে যাতে টেলিকম অপারেটররা পালন করে সেই নির্দেশনাই দিয়েছে। এখানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করা হবে, এখানে কোনো রকম আর ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণের আর কোনো নতুন কোনো স্কোপ নাই এবং এটা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কেউ করতেও পারবে না। কেউ যদি কোনো অ্যাটেম্প নিয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে 300 কোটি টাকা মিনিমাম তাকে ফাইন দেওয়া হবে। এবার বৈশাখ প্রস্তুতির খবর। প্রকৃতিতে চলছে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি। এ কারণে পাল্লা দিয়ে চারদিকে তাই সাজ সাজ রব। প্রস্তুতি কাজে ব্যস্ত রমনার বটমূল আর ছায়ানটের শিল্পীরাও। চলছে হালখাতারও জোর প্রস্তুতি। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। চৈত্রের তপ্ত রোদ, যে রোদ পুড়িয়ে দিচ্ছে 1422 বঙ্গাব্দের বাংলা পঞ্জিকা। তারপরও নীল আকাশে একটু একটু করে ভেসে আসে মেঘের ভেলা। এ যেন বৈশাখ আগমনের বারতা। বাঙালির প্রতিটি উৎসব পালনের একটা নিজস্ব আচার রয়েছে। হালখাতার মাধ্যমে বছরের প্রথম দিনটিতে নতুন করে হিসেবের পাতা খোলেন ব্যবসায়ীরা, বন্ধ করেন পুরনো সব হিসেব নিকেশ। দেশের সংস্কৃতিতে বছরের প্রথম দিনটিকে ঘিরে তাই প্রস্তুতির কমতি নেই পুরান ঢাকার ব্যবসায়ীদের মধ্যে। দোকানপাট ধোয়া পাকলি হয়, নতুন করে রং হয়, ফুল দিয়া সাজানো হয়, তারপরে নতুন খাতা খোলে। আগে আমরা কাস্টমারদের ইনভাইট করি, তারপরে যখন আসে তখন আমরা মিষ্টি দেই, গিফট দেই।
এছাড়াও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নিতে দিনরাত পরিশ্রম করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। যখন যা সময় হচ্ছে, কেউ হয়তো সকালে কাজ করে, কেউ হয়তো রাতে কাজ করে, আবার কেউ দেখা যাচ্ছে সারা রাত থেকে কাজ করছে। এটা খালি আমাদের জন্য না, যারা বাংলাদেশে আছেন, যারা পহেলা বৈশাখে আসতে চান, প্রচুর অতিথি আসেন যারা, তাদের সবার জন্য আয়োজনটা। দেশের শেকড় সন্ধানী সংস্কৃতির চর্চায় পথিকৃত প্রতিষ্ঠান ছায়ানট বাংলা নববর্ষ উদযাপনের সাথে যার সম্পর্ক নিবিড়ভাবে, তারাও প্রস্তুতি নিচ্ছেন। আমাদের অনুষ্ঠান দর্শকরা সবসময় উপভোগ করেন, তার কারণটি হলো যে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই পুরোটাই সেই ভাবনা থেকেই ছায়ানটের এই অনুষ্ঠান সাজানো। আমরা দর্শকদের সামনে আমাদের ভাবনা, আমাদের যে বার্তা, আমাদের যে সংস্কৃতি, সেই সবটাই আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। নতুন প্রভাতের প্রথম সূর্যোদয়ের সাথে সাথেই বরণ করে নেবেন নতুন আলোকে, এমনটাই জানালেন আয়োজকরা। দেশের সব মানুষ যে দিনটিকে কেন্দ্র করে একসূত্রে বাঁধা পড়েন, তার নাম বাংলা নববর্ষ। যে দিনের প্রথম সূর্যোদয় পুরনো বছরকে দূরে ঠেলে স্বাগত জানায় নতুনকে। তাই সবার চাওয়া সৌহার্দ্যপূর্ণ ঐক্য আর সমন্বয়ের প্রতিজ্ঞায় নতুন বছর হোক উত্থানের। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন হাউসের সঙ্গে অনলাইনেও জমে উঠেছে পয়লা বৈশাখের বেচাকেনা। ক্রেতা আকর্ষণে ই কমার্স প্রতিষ্ঠানের ওয়েব পেজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে বৈশাখী পোশাকের প্রচারণা। দেয়া হচ্ছে নানা ধরনের অফার। আর ব্যস্ত জীবনে শপিং মলে যাওয়ার ফুরসত না থাকায় অনলাইনে বৈশাখের কেনাকাটা সারছেন অনেক ক্রেতা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এই উৎসবের রঙে নিজেদের রাঙাতে ব্যস্ত নগরবাসী শপিং মলের পাশাপাশি অনলাইনেও বৈশাখীর কেনাকাটা সারছেন। ই কমার্স ব্যবসায়ীরা উৎসব কেন্দ্রিক বিক্রির টার্গেট পূরণে নানা আয়োজনের পাশাপাশি বৈশাখী আঙ্গিকে সাজিয়েছেন তাদের ওয়েব পেজ। অনলাইনের ক্রেতা আকর্ষণের ডিসকাউন্ট ও নানা অফার নিয়ে এসব পেজে যুক্ত হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউস। বেশ কিছু ব্র্যান্ডস আছে যেগুলো পপুলার, তারা ওদের কালেকশনে আপ টু 50% অফ দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, যেটা কাস্টমারদের জন্য অনেক লোভনীয়। এবং এই প্রত্যেকটা কালেকশনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম বৈশাখের সাথে পুরোপুরি মিলে যায়। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কন্টেস্ট করছি। কালারের রেঞ্জটাও অনেক ভেরিয়েশন আছে কাপড়ের ক্ষেত্রে। বৈশাখের অর্ডার যথেষ্ট ভালো, আমরা রেসপন্স খুবই ভালো পাচ্ছি। পাঞ্জাবি এবং শাড়ি বাদেও মডার্ন কাপড়, যেগুলো কন্টেম্পোরারি কাপড়, এগুলোতে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। ঘরে বসেও অনলাইনে বৈশাখী পণ্য বিক্রি করছেন গৃহিণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। এজন্য তারা বেছে নিয়েছেন ভার্চুয়াল মাধ্যম ফেসবুক। অনলাইনে প্রত্যেকদিন 150 থেকে 200 রেসপন্স আমরা পাচ্ছি। সেখান থেকে অর্ডার হয়তো আসছে 20টা 25টা। অর্ডারগুলো ইনবক্সে পাই, তারা অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে কনফার্ম করে আমাদেরকে। ডেলিভারি ম্যানের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি। 24 আওয়ার্স আমাদের অনলাইনের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা আমাদের পিক সিজন, সেটার জন্য আপনার স্যান্ডেল থেকে শুরু করে শাড়ি, সালোয়ার কামিজ প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। ঝামেলা এড়াতে অনেক ক্রেতা বৈশাখী শপিং এর জন্য অনলাইনকে বেছে নিলেও ছবির সঙ্গে পণ্যের অমিল ও বিভিন্ন পেজে কমন পোশাক অফারের অভিযোগ রয়েছে কারো কারো। এত ব্যস্ততার মাঝে বাইরে যে কাপড় কেনা একটা বিড়ম্বনাই বটে, তো অনলাইন হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা। বৈশাখ উপলক্ষে আসলে কিছু জায়গায় আমি অর্ডার করেছি, পণ্যগুলো পাঠিয়েছে, পাঠানোর পরে কিছু কিছু আমার পছন্দ হয়নি। ছবিতে যা দেখেছি তা না। প্রতিটা অনলাইনেই কিছু না কিছু প্রোডাক্ট দেখা যায় সেম কমন হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে দাম হচ্ছে ডিফারেন্ট। গেল বৈশাখের চেয়ে এবার অনলাইনে বৈশাখী পণ্যের বিক্রি ভালো হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নদীতে ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও নিজস্ব জেলে দিয়ে অবৈধ উপায়ে ইলিশ আহরণ অব্যাহত রেখেছে রাজধানীর সুপার শপগুলো। এমনকি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এসব শপে অবাধে বিক্রি হচ্ছে হিমায়িত ইলিশ মাছ। পাশাপাশি মাছ বিক্রির ক্ষেত্রে নানা ধরনের মূল্য ছাড় অফারও চালু রেখেছে এসব প্রতিষ্ঠান, যদিও তা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বলে দাবি ক্রেতাদের। তবে পান্তা ইলিশ কখনোই বাঙালি সংস্কৃতিতে ছিল না উল্লেখ করে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান ভোক্তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। ভদ্রলোক তাকিয়ে আছেন উদাস নয়নে, মুখ দেখলেই পরিষ্কার রাজ্যের চিন্তা ভর করেছে তার মাথায়। হয়তো পরিবারের চাওয়া, নয়তো ব্যক্তিগত ইচ্ছা, বৈশাখে নিতেই হবে ইলিশের স্বাদ। এভাবেই গেল এক দশকে দেশে গড়ে উঠেছে ইলিশ দিয়ে বর্ষবরণের এমনই এক ভ্রান্ত ধারণা, আদতে যার নেই ঐতিহাসিক কোনো ভিত্তিও।
এরপরও এ সুযোগে ইলিশ কেন্দ্রিক ব্যবসা জমিয়ে তুলেছে রাজধানীর সুপার শপগুলো। কিন্তু যেখানে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, সেখানে কাচের বাক্স ভর্তি এত ইলিশ তারা পেলেন কোথায়? জানা গেল দু ধরনের কৌশলের কথা। একদিকে মাসখানেক আগেই ক্ষতিকর রাসায়নিক দিয়ে ফ্রিজ বন্দী করা হয়েছে বিপুল পরিমাণ মাছ, অন্যদিকে বিধিনিষেধ উপেক্ষা করে জেলেদের দিয়ে তারা চালু রেখেছে ইলিশ আহরণ। ফ্রোজেন এটা বেশি দিন আগের নাই, মাসখানেক আগের। ইলিশ ধরা তো এখন আপাতত বন্ধ, তারপরেও আপনার ফ্রেশ ইলিশটা কিভাবে সরবরাহ? এই মুহূর্তে আমার জানা মতো এই মুহূর্তে বন্ধ নয়, আমাদের সোর্স থাকে, মেনলি আমরা ওই সোর্স থেকেই আমরা ফ্রেশ ইলিশ সংগ্রহ করে থাকি। চেষ্টা করি আমরা সবসময় কাস্টমারকে বতার ইলিশটা, ভালো ইলিশটা প্রোভাইড করার জন্য। সরকারিভাবে এবছর চালু হয়েছে বৈশাখী বোনাস, কিন্তু একটি ইলিশ কিনতে যখন একজন ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় 5,000 টাকা, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে 5,000 টাকা বোনাসই বা পেয়েছেন কজন? তবে আসার কথা হলো ভোক্তা পর্যায়ে এখন বেড়েছে সচেতনতা। বৈশাখ মানেই যে শুধু ইলিশ নয় তাও স্পষ্ট। যেভাবে একসাথে এতগুলো ইলিশ মারা হচ্ছে এবং সাথে সাথে যে এত দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ক্রেজে পরিণত হয়েছে। অতিরিক্ত পয়সা দিয়ে মাটির পাত্রে ইলিশ ভর্তা, তারপরে আপনার পান্তা ভাত খাওয়া, এটার মধ্যে মনে হয় খুব একটা নাই, গ্রহণযোগ্যতা নাই। রাজধানীতে ছোট বড় সব মিলিয়ে সুপার শপ আছে প্রায় 400, যার প্রত্যেকটিতেই ইলিশ মাছ ক্রয়ের ক্ষেত্রে দেয়া হচ্ছে নানা ধরনের মূল্য ছাড়ের অফার। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে এক একটি মাছের দাম ধরা হয়েছে 4 থেকে 5 গুণ বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিকেল 5টার মধ্যে রাজধানীর উন্মুক্ত জায়গায় অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত থাকলেও সন্ধ্যার পরও সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে পয়লা বৈশাখের নিরাপত্তা বিষয়ে ডিএমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় জানানো হয়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জরুরি টেলিফোন নম্বরের তালিকা বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হবে। ক্যাম্পাসে আগত ব্যক্তিবর্গ কোনো সমস্যায় পড়লে বা কারো কোনো সাহায্যের প্রয়োজন পড়লে যেন তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে পারে, সেই জন্য কয়েকটি জরুরি ফোন নাম্বার ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় টানিয়ে দেওয়া হবে। অতীতের অভিজ্ঞতার আলোকে ক্যাম্পাসে আগত মানুষের চলাচলের সুবিধার্থে রাজু ভাস্কর্যের পাশের পার্কের গেটটি ও ছবিরহাটের গেটটি সেদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রার আগে পিছে পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, নিয়োজিত করা হবে ডিএমপির বিশেষায়িত সংগঠন সোয়াট টিমকে। জনগণের নিরাপত্তা বিধানের কোনো ধরনের কোনো চক্রান্ত হতে দেওয়া হবে না। এই ব্যাপারে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে গণজমায়েতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে নারী নিরাপত্তা জোট। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে জোটের আহ্বায়ক সুলতানা কামাল বলেন, দুর্বৃত্তদের মোকাবেলা না করে এ ধরনের বিধিনিষেধের মাধ্যমে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার ইঙ্গিত দেয়া হচ্ছে। বিকাল 5টার পরে কোনো খোলা আকাশের নিচে উৎসব আয়োজন করা যাবে না, অর্থাৎ বিকেল 5টার পরে সবাই যার যার ঘরে ঢুকে যাবে। এটা সেই মধ্যযুগীয় একটা চিন্তারই প্রতিফলন, যেখানে নারীদেরকে অনবরত বলা হচ্ছে যে তোমার নিজের নিরাপত্তার দায়িত্ব তোমার নিজেরই, এবং সেটার জন্য তোমাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। আমরা অবশ্যই সরকারের কিংবা রাষ্ট্রের এই ধরনের যে পদক্ষেপ, সেটার প্রতি আমাদের তীব্র প্রতিবাদ জানাই। বাংলা নতুন বছরের প্রথম দিনে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত হলেও ব্যবসা গরম কমবে না বলেও জানিয়েছে তারা। যে কোনো সময় যে কোনো জায়গায় এক পশলা বৃষ্টি হঠাৎ ঝোড়ো বাতাসের সাথে হতেই পারে। পয়লা বৈশাখে গরম থাকবে, কিছুটা ব্যবসা গরমও থাকবে। তবে এখন যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছে, সেখানে যেরকম তাপ রয়েছে, আমরা তাপমাত্রাটা এর চেয়ে বাড়ার সম্ভাবনা আশা করছি না, বরঞ্চ একটু কমই থাকবে তাপমাত্রাটা। এবং বিশেষ করে দক্ষিণাঞ্চল সহ আরও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছুটা হালকা বৃষ্টিও হতে পারে। সূর্যের এখন উত্তরায়ণ হয়েছে এবং বাংলাদেশের উপরে এবং তার যে আশেপাশের যে অঞ্চল বা এলাকা বা দেশ রয়েছে, সেখানে সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে, যেটা আপনার এই এপ্রিল এবং মে মাস পর্যন্ত থাকবে। দুপুরের সময় আরো থাকছে। পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সিলেটের ফিলিং স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট, যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 7 জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ 9-এর বিচারক আমিনুল ইসলামের আদালতে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু বেগম জিয়া সহ 11 জন আসামির মধ্যে 7 জন আদালতে অনুপস্থিত থাকায় আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বেগম জিয়া ছাড়া এই মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, মোশাররফ হোসেন। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে 2007 সালে এই দুর্নীতি মামলা দায়ের করে দুদক। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগকে নিখোঁজের 15 দিন পর বাড়ির পাশে মহাসড়ক থেকে পাওয়া গেছে বলে দাবি তার পরিবারের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেনানিবাসের নাজিরা বাজার এলাকায় ভোরে তাকে পাওয়া যায়। স্বজনরা জানান, ফজরের নামাজ শেষে সোহাগের চাচা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নাজিরা বাজার এলাকায় তাকে দেখতে পান। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোহাগ জানায় সে এতদিন বন্দী অবস্থায় ছিল, তবে কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল তা জানাতে পারেনি সোহাগ। এর আগে গত 27 মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাশে নারায়ণসার এলাকা থেকে সাদা পোশাকের কিছু লোক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে সোহাগকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন স্বজনরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 27 তারিখে আমার ঘর থেকে বার করে চোখ বাঁধছে, হাত বন্ধ করে, যে তারপরে আর কোনো নাই, কোথায় নিয়ে গেছে বা কোনো কিছু। আমার মানে এটুকু মনে আছে, আমি মনে হয় প্রায় 5-6 দিন অজ্ঞান ছিলাম, এরকম কিছু। এমন আমার ছেলেরা আমি পাইছি, খুব খুশি। আমরা মিডিয়ারও আমি খুব করি। ছেলেরে পাইছি, আমার কোনো আর অভিযোগ নাই, আমি ছেলেরে পাইছি, এটাই আমার শুকরিয়া আল্লাহর দরবারে। 2005 সালে লক্ষ্মীপুরে জজ কোর্টে বোমা হামলার ঘটনায় জেএমবি নেতা আমজাদ আলীর হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 6 এপ্রিল এই মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। 2005 সালের 3 অক্টোবর লক্ষ্মীপুর জেলা আদালতে বোমা হামলায় বেশ কয়েকজন আহত এবং একজন নিহত হন। ওই দিনই হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন জেলা আদালতের এক কর্মকর্তা। 2006 সালে লক্ষ্মীপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলে 2013 সালে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে 2015 সালে আপিল করেন রাষ্ট্রপক্ষ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প সহ প্রায় 3,584 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,572 কোটি। প্রকল্প সহায়তা ধরা হয়েছে প্রায় 1,914 কোটি টাকা। সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,878 কোটি টাকা। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামালপুরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় ট্রান্সফরমার প্রতিস্থাপন প্রকল্প। সরকারের পক্ষ থেকে 7% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার এমন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী 2015-16 অর্থ বছরে প্রবৃদ্ধি হবে 6.5%। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন যেটা দিয়েছেন তা হচ্ছে 6.7%। দাবি করা হয়েছে যে এবারই দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 7% ঘরে যাবে। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সকালে দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 5ম দফায় সিনেট শুনানিতে একথা জানান ব্যাংকটির প্রেসিডেন্ট। এদিকে রিজার্ভের ফেরত পাওয়া অর্থের দাবিদার তৃতীয় কোনো পক্ষ না থাকলে একতরফাভাবে মুদ্রা পাচার বিষয়ক মামলা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল।
এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চমাত্রার সতর্কবার্তা দেয়া হলে রিজার্ভ থেকে পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের লেনদেন স্থগিত করা সম্ভব হতো বলে দাবি করেছে ফিলিপিন্সের আরসিবিসি। ব্যাংকটির আইনি পরামর্শক প্রধান মিশেল এস্তাভেলো জানান, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে MT192 কোডের উচ্চ সতর্কবার্তা পাঠানো হলেই এই লেনদেন বন্ধ করা সম্ভব হতো। গেল 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে আরসিবিসিতে যে বার্তা পাঠানো হয়েছিল সেটি অস্পষ্ট ও সাধারণ বার্তা ছিল বলেও দাবি তার। এদিকে অবৈধ অর্থের লেনদেন কিংবা পাচারের মতো ঘটনা বন্ধে ফিলিপিন্সের ক্যাসিনোগুলোকে অ্যান্টি মানি লন্ডারিং আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। গত এক সপ্তাহ ধরে রামপুরা, মগবাজার, আজমপুর, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার পানির সংকট চলছে। এতে বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ওয়াসার পানির পাম্প থেকেও টাকা ছাড়া পানি পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়াসা বলছে, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়া সহ নানা কারণে এই সংকট। বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। পানির জন্য গোসল করতে পারি না, 5 দিন 6 দিন যায়, আমরা একদিন কাপড় ধোয়ার পানি দিয়ে আমরা গোসল করি। গত 6 দিন ধরে পানি না পেয়ে কষ্টের কথা জানাচ্ছিলেন মগবাজারের পিয়ারি বেগম। শুধু পিয়ারি বেগমই নন, ভুক্তভোগী এসব এলাকার বাসিন্দারা প্রতিদিনই পানির জন্য রাস্তায় আসেন বালতি ও জগ হাতে। পানি সংকটের কারণে প্রচন্ড গরমের মধ্যে 2-3 দিন ধরে গোসল করতে পারছেন না অনেকেই। গোসল বাইরে যেয়ে করতে হয়, কাপড় চোপড় বাইরে যেয়ে ধুইতে হয়, এই অবস্থায় আমরা আছি। এই গরমে মানুষ বাঁচার কোনো কায়দা না, আমরা মানুষের বাসায় থেকে গোসল করে আসি। 16162-তে, তারপর ওদের যে পার্সোনালি আছে মোবাইল নাম্বার, প্রত্যেকের নাম্বারে আমরা ডেইলি অন্তত 10-20টা ফোন যায়, খালি বলে দেখতেছি। এলাকাবাসীর অভিযোগ, পানির এই সংকটের মধ্যে ওয়াসার পানি নিয়ে বাণিজ্য করছে মর্স 6-এর এই পাম্পটি। পানির প্রতি জার থেকে 20 থেকে 30 টাকা আদায় করে। সত্যতা যাচাইয়ের জন্য সেখানে উপস্থিত হলে সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন পাম্পের অপারেটর। বিটিসিএল পাম্পে কিন্তু আনছি একদম 30 টাকা নেয়, আমি 15 টাকা দিয়ে কিনছি। টাকা তো সবাই পানি দেয় না, টাকা নেয় 20 টাকা, 10 টাকা, 20 টাকা করে। ওয়াসা রাজধানীতে 78% পানি সরবরাহ করে থাকে 730টি গভীর নলকূপের মাধ্যমে, যা মাঝে মাঝে বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। তবে কর্তৃপক্ষের দাবি, রাজধানীর সব স্থানেই পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই 730টাই কিন্তু ইলেকট্রিসিটির উপরে নির্ভরশীল। যখন ইলেকট্রিসিটি থাকে না, এটা বন্ধ থাকে। এটা একটা ইকুইপমেন্ট, এটা সময় নেওয়ার সময় ম্যাল ফাংশন করে বা করতে পারে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনে আমরা যে লেভেলে পানি, সেই লেভেল নেমে যায়, নেমে গেলে এটা ডিফাঙ্ক করে দেয়, অর্থাৎ প্রোডাকশন বন্ধ। সামগ্রিকভাবে হলিস্টিক্যালি যদি আপনি দেখেন, তাহলে ঢাকা শহরে এমন সময়ও পানি 99% লোকে পাচ্ছে। পানির যে কোনো সমস্যায় রাজধানীবাসীকে ওয়াসার হেল্পলাইন 16162 নম্বরে কল করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ আজ মুখোমুখি হবে গেল কোহলিদের নিয়ে গড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আইপিএলে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত একবারও ফাইনাল খেলতে না পারা হায়দ্রাবাদ এবার বেশ ব্যালেন্সড দল গড়েছে। ব্যাটিংয়ে ওয়ার্নার, উইলিয়ামসন, ধাওয়ানদের সঙ্গে বোলিংয়ে আছেন নেহারা, বোল্ট ও মুস্তাফিজ। তবে চোটের কারণে অভিজ্ঞ যুবরাজ সিংকে আসরের প্রথম পর্বে পাবে না দলটি। তারপরও বেঙ্গালুরুর বিপক্ষে ভালো কিছু করতে মুখিয়ে আছে টম মুডির দল। এ ম্যাচে অভিষেক হতে পারে টাইগার পেসার মুস্তাফিজের, যদিও দলে জায়গা করে নিতে তাকে লড়াই করতে হবে এবারের বিশ্ব আসরে কোনো ম্যাচ না খেলা কিউই পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে। ওয়ার্ল্ড টি20তে চিন্নাস্বামীতে 2টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় অবশ্য কিছুটা এগিয়ে থাকবেন মুস্তাফিজ। অন্যদিকে তারকা ক্রিকেটারদের নিয়ে এবারও শক্তিশালী দল গড়ছে আরসিবি। কোহলি, গেল, ডিভিলিয়ার্স, ওয়াটসনের মতো টি20র বড় তারকারা আছেন বেঙ্গালুরুতে। পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে সিলেটের ফিলিং স্টেশনগুলোতে অনির্দিষ্টকালীন ধর্মঘট চলছে। সকাল থেকে শহরের সবকটি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প একযোগে ধর্মঘট শুরু করে সিলেট বিভাগ পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। এতে চরম দুর্ভোগে পড়েন গণপরিবহন সহ অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকরা। ফিলিং স্টেশনের মালিকপক্ষের অভিযোগ, গতকাল বিকেলে দক্ষিণ সুরমা এলাকার সাউথ সুরমা ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে কয়েকজন পরিবহন শ্রমিকের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে পরিবহন শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। পরে এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ফিলিং স্টেশনের মালিকদের। এর প্রতিবাদে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই কেস না নেওয়ার কারণে আমরা ধর্মঘট ডাকছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে। এখন একদম অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। চট্টগ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত 2.5 বছরের শিশু তাহিকে একদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। সকাল 6টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগাহ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশু জান্নাতুল মাওয়া তাহিকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পুলিশ জানায় গতকাল দুপুর 1টার দিকে নগরীর মাইজপাড়া এলাকা থেকে আবু শাহেদের মেয়ে তাহিকে অপহরণ করে প্রতিবেশী বাপ্পা। পরে ফোন করে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক নারী সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বন্দর থানায় একটি অপহরণ মামলা হয়েছে। বাড়ি এক ছেলে নিয়ে গেছে মেয়েকে, নিয়ে উনি এখান থেকে 6টা বাজে ফোন করছে, মেয়ে লোক দিয়ে ফোন করছে যে 12 লাখ টাকা দিতে হবে। ঘটনাস্থলে গিয়ে যখন দেখলাম যে সবাই কান্নাকাটি করছে, কিন্তু বাট শাহেদ চৌধুরী বাপ্পার কান্নাটা হচ্ছে একটু মেকি টাইপের, তারা তার মেকি কান্নাটা ধরে ফেলে তাকে তখন পিক করে নিয়ে আসার সময় তাকে যখন চাপ প্রয়োগ করা হয় সে ঘটনাটা স্বীকার করে ভিত্তিতে নির্দিষ্ট জায়গা থেকে মেয়েটাকে সহ বাচ্চাটাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীর বাঘায় বিয়ের প্রলোভন দেখিয়ে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক 4, মূল আসামি পলাতক। আবারও বৈশাখের কেনাকাটার খবর। পহেলা বৈশাখের আগে শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে চট্টগ্রামের বিপণী বিতানগুলো। দোকানে দোকানে যেমন রয়েছে ক্রেতাদের ভিড়, তেমনি দম ফেলার ফুরসত পাচ্ছেন না বিক্রেতারাও। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে তরুণীদের প্রথম পছন্দ শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। আর ফ্যাশন হাউসগুলো নিজস্ব ডিজাইনের তৈরি বাহারি রঙের পোশাকের মাধ্যমে ক্রেতা আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এদিন বাঙালিরা সাজেন রঙিন সাজে। নিজেকে এদিন আকর্ষণীয় করে তুলতে সবারই থাকে কম বেশি চেষ্টা। তরুণ তরুণীদের কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো এনেছে বৈচিত্র্যময় সব পোশাক। একসময় বৈশাখী পোশাকে শুধু লাল সাদার আধিপত্য থাকলেও এখন নানা রং স্থান পেয়েছে। সময়টা গরম হওয়ায় এবার সুতি কাপড়ের প্রাধান্য সবচেয়ে বেশি। পহেলা বৈশাখে নিজেকে রাঙাতে নারীদের প্রথম পছন্দ শাড়ি, যে জন্য ফ্যাশন হাউসগুলোতে বিভিন্ন কারুকাজের রঙিন শাড়ির প্রাধান্য সবচেয়ে বেশি। বৈশাখ তো আসলে কালারফুল, আর আমাদের ঐতিহ্যের সাথে যায় সুতির শাড়ি, কমফোর্টেবল, সেজন্য তাঁতের শাড়ি। আর যেহেতু আমার বেবির জন্য এসেছি, ওর জন্য এরকম তাঁতের পাঞ্জাবি। গরমের পরিমাণটা অনেক বেশি, তাই নাইটস হলে আমার জন্য একটু আরাম হয়। আর বৈশাখে নিজেকে 16 আনায় বাঙালি সাজে সাজাতে তরুণরা পাঞ্জাবি ছাড়া অন্য কিছুই চিন্তাই করতে পারে না। লাল সাদা এখন বেশ জনপ্রিয়, একটু সুতি খাদি এই টাইপের পাঞ্জাবি চাচ্ছিলাম। পয়লা বৈশাখ তো আমাদের একটা জাতীয় উৎসব, তো এই উপলক্ষে আমিও পাঞ্জাবি দেখতে আসছি। দাম মোটামুটি ভালো আছে, দেশীয় দশ তো আসলে কালেকশন ভালো। সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখে যেমন বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ করেছে ফ্যাশন হাউসগুলো, তেমনি দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বলে জানান বিক্রেতারা। তরুণদের মধ্যে শার্ট আছে, ফতুয়া আছে, আর মেয়েদের জন্য শাড়ি আছে। আমাদের এখন বাচ্চাদের বেশি সেল ভালো হচ্ছে। দাম তো আপনার খুব রিজনেবল প্রাইস দিচ্ছে। আপনার পাঞ্জাবি আপনার 800 থেকে 1200, আর শাড়ি হচ্ছে আপনার 2500, 1800, 1200। আমরা জামিনী রায়ের উপর কাজ করছি, ওনার থিমগুলি অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদেরকে ফুটিয়ে তুলছে। এবার রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় বেচাকেনা অনেক ভালো বলে জানান বিক্রেতারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুনকে বরণ করে নিতে পার্বত্য জেলাগুলোতে শুরু হয়েছে বৈশাখী উৎসব। দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে ও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় আদিবাসীদের এই ধর্মীয় ও সামাজিক উৎসব। চাকমানা, বিজু, মারমারা, সাংরাই ও ত্রিপুরা জনগোষ্ঠী বৈশুক বললেও গোটা পার্বত্য এলাকায় এটি বৈশাখী নামে পরিচিত। ভোরে সূর্য ওঠার সাথে সাথে রাঙামাটির রাজবাড়ি ঘাটে
ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন ত্রিপুরা ও চাকমা গোষ্ঠীর মানুষ। এ সময় নিজস্ব পোশাক ও গহনা পরে উৎসবে অংশ নেন আদিবাসী তরুণ তরুণীরা। হাজারো পাহাড়ি বাঙালি অংশগ্রহণে বৈশাখী উৎসব হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলন মেলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতেও শুরু হয় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর আনুষ্ঠানিকতা। এ সময় দল বেঁধে নানা বয়সী মানুষ কলা পাতায় করে চেঙ্গি, ফেনী ও মাইনি নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানান। পাশাপাশি চলে গঙ্গা দেবীর পূজা আরাধনা। সব গ্লানি কিংবা মনের মধ্যে যে কষ্ট সব যেন ধুয়ে মুছে যায় এবং নতুন বছরকে একটা নির্মলতা নিয়ে গ্রহণ করার জন্য আসলে এখানে আমরা এসেছি। আমাদের বিজু প্রোগ্রাম শুরু করলাম, কালকে আছে আমাদের মূল বিজু, কালকে আগামীকাল হবে খাওয়া দাওয়া। ফুল বিজুতে আমরা নদীতে ফুল ভাসাতে আসছি, এটা আমাদের একটি ঐতিহ্যবাহী অংশ। এদিকে বৈশাখী উৎসব উপলক্ষে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সকালে চাকমাদের ফুল বিজু উৎসবের দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়াও সাধারণ বাঙালিরা অংশ নেয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী এর উদ্বোধন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.সা আরেফিন সিদ্দিক সহ অন্যান্যরা। মানিক মিয়া এভিনিউ থেকে ঘুরে র্যালিটি চন্দ্রিমা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে বিজু উৎসবের সংস্কৃতি অনুযায়ী উদ্যানের লেকে ফুল ভাসিয়ে দেয়া হয়। বাংলাদেশের সবচেয়ে যে সুন্দর জিনিস সেটা হলো আমাদের ডাইভার্সিটি, যাকে বলে আমাদের প্লুরালিটি। এই উৎসবে যখন আমরা সকলেই একসঙ্গে আসি, বাঙালি পাহাড়ি সকলেই এই উৎসবটা সুন্দরভাবে যখন আমরা উদযাপন করি, তখন মনে হয় আমাদের বাংলাদেশের স্বপ্ন আবার জেগে উঠেছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এক জায়গায় বসবাস করি। আমাদের মূল চেতনাই হচ্ছে আন্তঃধর্মীয় সম্প্রীতি। রাজশাহীর বাঘায় বিয়ের প্রলোভন দেখিয়ে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলার পর 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও মূল আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামের 10ম শ্রেণীর ছাত্রীকে আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কেশবপুর গ্রামের শান্তর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কৌশলে পরদিন ওই মেয়েকে ঢাকায় নিয়ে যায় সে। পরে সুযোগ বুঝে মেয়েটিকে ফেলে পালিয়ে যায় শান্ত। পরে অনেক খোঁজাখুঁজির পর রোববার মেয়েটিকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করলেও আসামি প্রভাবশালী হওয়ায় ন্যায্য বিচার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন নির্যাতিতার পরিবার। আমাকে বলে তো বিয়ে করবো এবং অমুক জায়গাতে যাইতে হবে, যাই খানিক রাস্তায় সিএনজি যাই, সিএনজি এলাকা থামাইছে, থামি বলছে আমি অমুক জিনিস আনি, তাই বলে ছেলে আর যায়নি। ভয় দেখায় সে যে কেস কিছু করতে পারবার না, তারা হলো বড় লোক। এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অনেকে খুন হয়ে যাচ্ছে এভাবে রাস্তায় ফেলে দিলে, অনেক সময় মায়ের ফেলেতে হচ্ছে, এটা তো ন্যায্য বিচার হওয়া উচিত। মেয়েটার তো অবশ্যই উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল, গরিব মানুষের মেয়ে, সো অবশ্যই বিচার হওয়া দরকার। অন্যদিকে বাঘা থানার ওসি জানান আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। আসামি এই ঘটনার পরপর থেকে গাড়াগাড়ি থাকাতে গ্রেপ্তার করা সম্ভব হয় না, তবে আশা করছি যে অচিরে আসামি আমাদের হাতে গ্রেপ্তার করতে পারবো। এ ঘটনায় এ পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাঘা, রাজশাহী। এদিকে চট্টগ্রামের বায়েজিদে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর ফুলগাঁও থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় 9 এপ্রিল রাতে এক পোশাক শ্রমিক কাজ শেষে বাসায় ফেরার পথে বায়েজিদ এলাকায় তার এক সহকর্মী সহ 5 জন তাকে ধর্ষণ করে। এ সময় বিষয়টি পুলিশকে জানালে তাকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা। পরে 11 এপ্রিল রাতে নির্যাতিতা পোশাক শ্রমিক বায়েজিদ থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতভর নগরীর ফুলগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলমগীর, নেজাম ও ওসমান নামে 3 জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আরও 2 জন পলাতক রয়েছেন।
ভারতে মুম্বাইয়ের কাছে একটি আবাসিক ভবন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় শতাধিক মানুষ আটকে পড়লেও আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা। মঙ্গলবার সকালের দিকে মহারাষ্ট্রের ভিওয়ান্দি শহরে ভবন দুটিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘণ্টাখানেকের মধ্যে তা দমকল বাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আবাসিক ভবনটির নিচতলায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে ওই ভবন সহ আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ভিওয়ান্দি পোশাক কারখানায়। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কারখানায় বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য মজুদ ছিল বলে জানায় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডেমোক্রেসি স্প্রিং নামে একটি সংগঠনের বিক্ষোভ চলার সময় 400 জনকে আটক করেছে পুলিশ। মার্কিন রাজনীতিতে বিপুল অর্থের প্রভাব বন্ধ করা, জনগণের ভোটের অধিকার রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংগঠনটি এই বিক্ষোভের আয়োজন করে। সোমবার ক্যাপিটল ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অবৈধ আখ্যা দিয়ে 400 বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। ফিলাডেলফিয়া থেকে 9 দিন ধরে পদযাত্রার পর ওয়াশিংটনে পৌঁছায় সংগঠনের কর্মীরা। তবে এত মানুষ বিক্ষোভে অংশ নিলেও মূলধারার গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব পায়নি বলে জানায় রুশ গণমাধ্যম আরটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অগ্নি পরীক্ষার সম্মুখীন রিয়াল মাদ্রিদ বার্নাবিতে উলফবুর্গের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। খেলাটি শুরু হবে বুধবার রাত 1:15টায়। এতিহাদে এটি একই সময়ে প্রথমবারের মতো সেমিতে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। পিএসজির বিপক্ষে ওয়ে গোলের বাড়তি সুবিধা থাকছে সিটিজেনদের। এল ক্লাসিকো জয় থেকে ফিরে ভলসবুর্গের বিপক্ষে 2-0 গোলের হার, যেন আকাশ থেকে ঢপ করে মাটিতে নেমে আসা রিয়াল মাদ্রিদ। তবে শেষ লা লিগা ম্যাচে এইবারকে 4-0 গোলে হারিয়ে কিছুটা সঞ্জীবনী পেয়েছে জিদান শিষ্যরা। তবুও আশঙ্কা মঞ্চটা যে চ্যাম্পিয়ন্স লিগ। রেকর্ড 10 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লস ব্লাঙ্কোসরা শেষবার কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় 2010 সালে, সেও 6 বছর আগের কথা। এবার সে লজ্জা না পেতে চাইলে রোনালদো বেনজেমাদের জিততে হবে কমপক্ষে 3 গোলের ব্যবধানে। আর গোল হজম করলে বিপদ বাড়বে, বই কমবে না। আর ভলসবুর্গ তৈরি রিয়ালকে এ যাত্রায় রুখে দিতে। তার আগেই CR7-এর হুঁশিয়ারি, রাতটাকে নিজের রঙে রাঙাতে চান এই তালিসমান। তাই বার্নাব্যুর 80,000 দর্শককে তৈরি থাকতে বলেছেন উৎসবের জন্য। হয়তো বিশেষ কিছুই ভেবে রেখেছেন এই রিয়াল নাম্বার 7। এতিহাদে আরেক ম্যাচে মাঠে নামবে ইংলিশ ও ফরাসি দুই জায়ান্ট। আরব ধনকুবেররা মালিকানা নেয়ার পর থেকেই রমরমে অবস্থা ক্লাব দুটির। হাত খুলে অর্থ খরচ করে দুই দলেই ভিড়িয়েছেন ফুটবল বিশ্বের নাম করা সব ফুটবলারদের। তাই ইউরোপের গণমাধ্যমে এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছে এল ক্লাসিকো। তবু আক্ষেপ, চ্যাম্পিয়ন্স লিগে কেউই পাননি প্রত্যাশিত ফল। সিটিজেনরা বারবার থমকে গেছেন গ্রুপ পর্ব কিংবা শেষ 16 লড়াইয়ে। সেখানে সেমির বৈতরণী পার হওয়া হয়নি পিএসজির। কখনো বার্সা, কখনো চেলসি দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্যারিসের ক্লাবটির সামনে। পার্ক দ্য প্রিন্সেসে গেল লেগে 2-2 গোলে ড্র করেছে দুদল। তবে লাভের গুড়টা কিন্তু পেলেগ্রিনি শিষ্যদের। প্রতিপক্ষের মাঠে 2 গোল দেওয়ার সুবাদে নিজেদের মাঠে গোল শূন্য ড্র করলেই সেমিতে পা রাখবে ম্যানচেস্টার সিটি, তাও কিনা প্রথমবারের মতো। তবে লড়াবলা শিষ্যরাও মুখিয়ে থাকবে এতিহাদে জয় পেতে। প্যারিস সান-জার্মেই জার্সি গায়ে এটিই হতে পারে ইব্রার শেষ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম। রায়হান মাসুদ, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে সাজ সাজ রব। পুরনো ঢাকায় চলছে হালখাতার জোরদার প্রস্তুতি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ, হাইকোর্টের রায়। তবে তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। তনুর ভাইয়ের বন্ধু সোহাগের সন্ধান মিলল নিখোঁজের 15 দিন পর। পাওয়া গেছে বাড়ির পাশের মহাসড়কে, দাবি পরিবারের। চট্টগ্রাম থেকে অপহরণের একদিন পর কক্সবাজার থেকে 2.5 বছরের শিশুকে উদ্ধার, এক নারী সহ 3 জন আটক। এবং শুরু হলো পাহাড়ের প্রাণের উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে নতুনের শুভ কামনায় উৎসব মুখর পার্বত্য এলাকা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।